অনেক দিন ঠাকুরমশাইয়ের বাড়িতে যাওয়া হয়নি, তাই আজ আমি আর কিশোরী চলেছি আমাদের প্রিয় ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের বাড়িতে। ট্রাম থেকে নামতেই আকাশে মেঘের গুরু গর্জন শুরু হলো। কিশোরী বলল, এই বিভূতি, তাড়াতাড়ি পা চালাও, আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হবে। ঠিকই বলেছ কিশোরী, দাঁড়াও, আগে ওই মোড়ের মাথায় তেলে ভাজার দোকান থেকে চপ আর বেগুনি কিনে নেই, চায়ের সাথে পুরো জমে যাবে। যা বলেছ, আমার পাসিং শু আমার পকেটেই আছে। তেলে ভাজা কিনে নিয়ে আমরা এসে হাজির হলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে। হাসি মুখে দরজা খুলে দিল চারি। আমাদের দেখে বলল, আরে কাকাবাবুরা, অনেকদিন পরে এলেন আপনারা। বাবা তো আজ সকালেই আপনাদের কথা বলছিলেন। আসুন আসুন, ভেতরে আসুন। চারির হাতে তেলে ভাজার প্যাকেটটা দিয়ে আমরা ঠাকুরমশাইয়ের ঘরে প্রবেশ করলাম। আমাদের দেখে ঠাকুরমশাই খুব খুশি হলেন, বললেন, আরে বিভূতি, কিশোরী, তোমরা এতদিন পর এই বুড়োটাকে তোমাদের মনে পড়লো। আগে না না ঠাকুরমশাই, তেমনটা নয়, আসলে অফিসের যা কাজের চাপ, বুঝতেই তো পারছেন। বুঝেছি বুঝেছি, বসো। আমি আর কিশোরী পাশাপাশি দুটো চেয়ারে বসলাম। তা তোমাদের এখানে আগমনের হেতু তো আমি জানি, তা আজ কিসের গল্প শুনবে? ঠাকুরমশাই, আজ বরং আপনি আপনার পছন্দ মতো একটা গল্প শোনান আমাদের। বেশ বেশ, তাই হোক। আজ আমি তোমাদের আমার একটা খুব ভয়ানক অভিজ্ঞতার কথা শোনাবো। এমন সময় চারি এসে আমাদের চা আর মুড়ি মাখা দিয়ে গেল। সেগুলো খেতে খেতে আমি আর কিশোরী মন দিয়ে ঠাকুরমশাইয়ের গল্প শুনতে লাগলাম। ঠাকুরমশাই বলতে শুরু করলেন, ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর আগের। সেবার আমি ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছলাম কালীঘাটে, কিন্তু সেখানে পা রাখতেই আমার মনে হলো এই জায়গাটাকে ঘিরে রেখেছে কোনো অপশক্তি। সে যাই হোক, আমি মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে বেশ কিছুক্ষণ মায়ের সামনে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ একটা কান্নার শব্দে আমি পিছন ফিরে তাকালাম। দেখলাম আমার পাশে দাঁড়িয়ে আকুল কান্নায় ভেঙে পড়েছেন একজন মহিলা। মা গো, এই শেষ বয়সে এসে এত যন্ত্রণা তুমি কেন দিচ্ছ মা? আমার ছেলেটাকে ফিরিয়ে দাও মা, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা, কি হয়েছে আপনার, আর আপনার ছেলে এখন কোথায়? ঠাকুর মশাই, আমার ছেলেটা গত রাত থেকে বাড়ি ফেরেনি। জানি না ও এখন কোথায় আছে, কিভাবে আছে। আপনি এভাবে ভেঙে পড়বেন না মা, আপনার ছেলে নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে, কাজ মিটে গেলেই বাড়ি ফিরে আসবে। ঠাকুর মশাই, আপনি হয়তো গ্রামে প্রথম এসেছেন, তাই এখানকার পুরো বিষয়টা আপনি হয়তো জানেন না। কি বিষয় মা? ঠাকুর মশাই, আমাদের এখানে এক পিশাচিনীর আবির্ভাব ঘটেছে। কি বলছেন মা, পিশাচিনীর আবির্ভাব ঘটেছে? হ্যাঁ ঠাকুর মশাই, আমি ঠিকই বলছি। রাতের বেলায় যে বাড়ির বাইরে বেরোয়, ওই পিশাচিনী তাকেই হত্যা করে। তাই তো সন্ধ্যার পর আমরা আর কেউ বাড়ির বাইরে বেরোই না। তাহলে আপনার ছেলেই বা কেন রাত্রে বাইরে বেরিয়েছিল? ঠাকুর মশাই, আমার ছেলে গতকাল সকালে একটা কাজে গিয়েছিল, বলেছিল বিকেলের আগেই ফিরে আসবে। আমি সারা দিন ওর পথ চেয়ে বসে রইলাম, কিন্তু ছেলেটা আমার বাড়ি ফিরল না ঠাকুর মশাই। সেখানে ছুটতে ছুটতে এসে হাজির হলো এক যুবক, মন্টু। আরে জেঠিমা, তুমি এখানে? তোমাকে সেই কখন থেকে খুঁজছি।
কেন রে মন্টু, কি হয়েছে? আর তুই এভাবে হাঁপাচ্ছিসই বা কেন? জেঠিমা, তুমি শীঘ্রই একবার ওই দিকটায় চলো, দেখবে কি হয়েছে। বেশ, চল। মন্টু মহিলাকে নিয়ে কালীঘাটের শ্মশানের দিকে এগিয়ে গেল। আমিও ওদেরকে অনুসরণ করলাম। এখানে এত ভিড় কেন রে মন্টু? কি রে, কিছু বলছিস না যে? এই মন্টু, আমার আমার খোকার কিছু হয়নি তো রে? মন্টু ভিড় ঠেলে আমাদের একটু সামনে নিয়ে গেল। ওই দেখো জেঠিমা। আমরা দেখলাম গাছের নিচে পড়ে রয়েছে একটা মানুষের কাটা হাত। মহিলা হাতটা দেখেই চিৎকার করে মাটিতে বসে পড়লেন। ওরে খোকা রে, এ তোর কি হলো রে? তুই আমার ছেড়ে কোথায় চলে গেলি বাবা? এখন আমি কি নিয়ে বাঁচবো? তারপর সেই হাতটা তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। বুঝতে পারলাম এই তার ছেলের হাত। উপস্থিত সকলের মুখেই আতঙ্কের ছাপ। সেখানে উপস্থিত একজন বৃদ্ধ এগিয়ে এসে আমাকে বললেন, ঠাকুর মশাই, আপনাকে তো ঠিক চিনতে পারলুম না। কে আপনি? আমি তারানাথ চক্রবর্তী, ভবঘুরে মানুষ। ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, কিন্তু এখানে আসলে কি হয়েছে বলুন তো? ও ঠাকুর মশাই, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন সাধক মানুষ, তাই আপনাকে কিছু কথা বলছি। আসলে আমাদের এখানে কিছুদিন ধরে এক পিশাচিনীর উপদ্রব ঘটেছে। সেই মানুষকে এইভাবে মারছে। এই কথা তো আমাকে এই মহিলাও একটু আগে বলছিলেন, কিন্তু আপনারা নিশ্চিত কিভাবে যে এ কোনো পিশাচিনীরই কাজ? আগে ঠাকুর মশাই, আমাদের গ্রামের অতীন প্রথম সেই পিশাচিনীকে দেখেছিল। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমাকে একবার ওই অতীনের কাছে নিয়ে যেতে পারবেন? কেন পারবো না ঠাকুর মশাই, অবশ্যই পারবো। চলুন আমার সাথে। অতীনদের বাড়ি খুব একটা দূরে নয়, এই মিনিট 5 হাঁটা পথ। বৃদ্ধের সাথে আমি অতীনদের বাড়িতে এলাম। অতীন, ও বাবা অতীন, বাড়ি আছো নাকি? অতীন, ও ব্যানার্জি কাকা, এসো এসো, ভেতরে এসো। ইনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই যে অতীন, ইনি হলেন গিয়ে তারানাথ চক্রবর্তী। তোমার সঙ্গে উনি কিছু কথা বলতে চান। অতীন আমাদের ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসতে দিল। এবার বলুন ঠাকুর মশাই, কি বলবেন? শুনলাম তুমি নাকি ওই পিশাচিনীকে নিজের চোখে দেখেছো? হ্যাঁ ঠাকুর মশাই, আমি আমি দেখেছি। অতীন, তুমি আমাকে একটু পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বলতে পারো? তাহলে আমার বিষয়টা বুঝতে সুবিধে হয়। ঠাকুর মশাই, সেদিনের কথা ভাবলে আজও আমার সারা গায়ে কাটা দেয়। সেদিন রাতে আমি আমার বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। ওই শ্মশানের পাশ থেকে আসার সময় হঠাৎ একটা নারী কণ্ঠের ডাকে চমকে পিছনে তাকালাম। অতীন, এই অতীন, ওদিকে কোথায় যাচ্ছ? এসো, আমার কাছে এসো। কে কে তুমি? আমি গো আমি। তুমি আমাকে চিনতে পারছো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমায়? কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কোথায় তুমি? আমার সামনে এসো। এই যে আমি এখানে। ঠাকুর মশাই, আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক এক বিভৎস ছায়ামূর্তি। আমার সারা শরীর ভরে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কি হলো অতীন, ভয় পেলে নাকি? সেই নারীর অট্ট হাসিতে ফেটে পড়ল। ঠাকুর মশাই, আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। প্রাণপণে বাড়ির দিকে দৌড়তে লাগলাম।
তারপর কি হলো অতীন? দৌড়তে দৌড়তে অনুভব করলাম আমার ঠিক পেছনেই কেউ যেন ছুটে আসছে। আমি আর পেছনে ফিরে দেখার মতো সাহস পাইনি ঠাকুরমশাই। কোনো রকমের প্রাণ নিয়ে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিই। আমি সবই শুনলাম অতীন। বিষয়টা খুবই ভয়ানক বলে মনে হচ্ছে, তবে দুশ্চিন্তার কারণ নেই। আমি যখন এখানে এসে পড়েছি তখন আমি এই গ্রামকে ওই পিশাচিনীর হাত থেকে রক্ষা করব। তবে সবার আগে আমাকে ওই পিশাচিনীর মুখোমুখি হতে হবে। কিন্তু কিভাবে ঠাকুরমশাই? আপনি কি রাতে বাড়ির বাইরে বেরোবেন? আজ রাতে আমি গ্রামে পাহারা দেব। না না ঠাকুর মশাই, এ কাজ আপনি করবেন না। আপনি ব্রাহ্মণ মানুষ, আমাদের গ্রামে এসে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে ঈশ্বরও আমাদের ক্ষমা করবেন না। আপনি দুশ্চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। বেশ, আপনি যখন বলছেন ঠাকুর মশাই তখন তাই হোক। তবে তার আগে চলুন, আমার বাড়িতে গিয়ে কিছু আহার করে বিশ্রাম নিয়ে নেবেন। আহা, আপনি এত ব্যস্ত হয়ে পড়বেন না। আমি সন্ন্যাসী মানুষ, পথে ঘাটে শ্মশানে থাকাই আমার অভ্যেস। আরে না না ঠাকুর মশাই, তা হয় না। আপনি আমাদের গ্রামে প্রথম এসেছেন, আপনাকে আমরা এভাবে খোলা আকাশের নিচে থাকতে দিতে পারি না। এরপর বৃদ্ধের কথা আমি আর ফেলতে পারলাম না। বৃদ্ধের সঙ্গে তার বাড়িতে এলাম। মিনময়ী, ও মিনময়ী, একটিবার বাইরে এসে দেখে যাও কাকে নিয়ে এসেছি। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন একজন বৃদ্ধা মহিলা। আমাকে দেখেই মাথায় এক হাত ঘোমটা টেনে আমাকে প্রণাম করতে এগিয়ে এলেন। আমি ওনাকে বাধা দিয়ে বললাম, এ আপনি কি করছেন মা? বয়সে আমি আপনার থেকে অনেক ছোট, দয়া করে আমার পায়ে হাত দিয়ে আমাকে অপরাধী করবেন না। ঠাকুর মশাই, আপনি ব্রাহ্মণ মানুষ, তার উপর সন্ন্যাসী। আপনার স্পর্শে আমাদের পাপের বোঝা হয়তো কিছুটা কমবে। বৃদ্ধ বৃদ্ধা দুজনেই আমাকে আপ্যায়ন করে ঘরের ভিতরে নিয়ে গেলেন। আপনি এখানে একটু বসুন ঠাকুর মশাই, আমি আপনার জন্য আহারের ব্যবস্থা করছি। কিছু সময়ের পরে হাতে খাবারের থালা নিয়ে ঘরে ঢুকলেন বৃদ্ধা। খাবারগুলো আমার সামনে সাজিয়ে দিয়ে বললেন, নিন নিন ঠাকুর মশাই, এর থেকে বেশি কিছু ব্যবস্থা করতে পারলাম না। দয়া করে একটুকুই গ্রহণ করুন। হে, আপনি কি বলছেন মা? এত খাবার কি আমি খেতে পারি? ঠাকুর মশাই, সামর্থ্য থাকলে এর থেকে আরো অনেক বেশি কিছু দিয়ে আপনার সেবা করতাম। এদিকে আমারও খিদে পেয়ে গিয়েছিল খুব, তাই সমস্ত খাবার গলাধকরণ করে আমি ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় ঘরে ঢুকলেন সেই বৃদ্ধ। বললেন, তাহলে ঠাকুর মশাই, আপনি কি আজ সত্যি রাতে বাড়ির বাইরে থাকবেন? অবশ্যই, তবে আমাকে একটা হ্যারিকেনের ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব ঠাকুর মশাই, নিশ্চয়ই দেব। সেদিন রাতে আমি বৃদ্ধের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চারিদিকে ঘন কালো অন্ধকার, পথে একটা প্রাণীরও দেখা পেলাম না। হ্যারিকেনের আলোয় আমি পথ চলতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি শ্মশানের কাছে এসে উপস্থিত হলাম। শ্মশানের ভিতরে পা রাখতেই আমার সারা শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। আমি মধু সুন্দরী দেবীকে স্মরণ করে এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ শুনতে পেলাম এক নারী কণ্ঠ। তারানাথ, তারানাথ, ওদিকে কোথায় চললে? আমি তো এখানে, একটিবার ফিরে দেখো আমায়।
আমি পিছন ফিরে তাকালাম, দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এক অপূর্ব সুন্দরী নারী। তার রূপের ছটায় যেন শ্মশানের ভিতরের অন্ধকার খানিকটা হলেও দূর হয়েছে। কি হলো তারানাথ, অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো, আমার কাছে এসো। তার সেই কণ্ঠের মাদকতা যে কোনো পুরুষকে বাহ্যজ্ঞান শূন্য করে দিতে পারে, তবে আমার উপর তার কোনো প্রভাব খাটল না। আমি দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে তুমি? কি চাও এখানে? আমার কথায় সেই নারী এক প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে যেন শরীরের সব রক্ত মুহূর্তে গলে জল হয়ে যায়। আমি কে? কেন গো, তুমি আমায় চিনতে পারছো না বুঝি? ভালো করে একবার আমার দিকে তাকিয়ে দেখো, ঠিক চিনতে পারবে। আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই নারী ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর পিশাচিনীর। কি হলো তারানাথ, এবার আমাকে চিনতে পারছো তো? কি চাস তুই? কেন এখানকার নিরীহ মানুষগুলোকে এইভাবে হত্যা করছিস? সবাই মরবে, আমি সবাইকে মেরে ফেলবো। এই কালীঘাটকে আমি পুরো শূন্য করে দেব, তবেই আমার মুক্তি। আর তুই যদি আমাকে এ কাজে বাধা দিতে আসিস, তাহলে তোকেও মেরে ফেলবো। এই বলে সেই পিশাচিনী একটা হুঙ্কার ছেড়ে বাতাসে ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ঝুলি থেকে গঙ্গা জলের বোতলটা বার করে বিশেষ মন্ত্র উচ্চারণ করে সেই জল ছিটিয়ে দিলাম পিশাচিনীর গায়ে। পিশাচিনী ধীরে ধীরে একটা কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমি শ্মশানের আরো ভিতরে প্রবেশ করলাম, কিন্তু তেমন কিছুই আমার দৃষ্টিগোচর হলো না। আমি আবার বৃদ্ধর বাড়িতে ফিরে এলাম। বৃদ্ধ জেগেই ছিলেন। আমাকে দেখে বললেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনার কোনো ক্ষতি হয়নি তো? আগে আমার কোনো ক্ষতি হয়নি। আর ওই পিশাচিনীর সঙ্গে আপনার দেখা হয়েছিল ঠাকুর মশাই? অবশ্যই। হ্যাঁ, তারপরে কি হলো ঠাকুর মশাই? সেই পিশাচিনী আমাকে বলেছে যে এই গ্রামকে সে পুরুষ শূন্য করে দেবে। কি বলছেন আপনি ঠাকুর মশাই? আগে হ্যাঁ, আমি ঠিকই বলছি। ঠাকুর মশাই, আমাদের পাপের প্রায়শ্চিত্তি তো আমাদেরই করতে হবে। পাপ? কোন পাপের কথা বলছেন আপনি? মালিনীর সঙ্গে যে পাপ আমরা করেছি, সেই পাপ ঠাকুর মশাই। আমাদের যৌবনের সেই পাপের কারণেই আজ আমাদের এইভাবে মরতে হচ্ছে। দয়া করে আমাকে আপনাদের সেই পাপের কথাটা বলুন, না হলে আমি আপনাদের এই বিপদের হাত থেকে কোনোভাবেই রক্ষা করতে পারবো না। তখন আমার যুবক বয়স। মালিনী ছিল আমাদের প্রতিবেশী। মালিনীর সৌন্দর্য অনেক পুরুষেরই মন কেড়েছিল। আমি তাকে প্রেমের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল, কারণ সে ভালোবাসত ফণীভূষণকে। একদিন ফণীভূষণ মালিনীকে বিয়ে করে নিয়ে এলো। রাগে আমার সারা শরীর জ্বলে গেল। মনে মনে সিদ্ধান্ত নিলুম, মালিনীকে আমি সংসার করতে দেব না। সেদিন রাত্রে ফণীভূষণ বাড়ি ছিল না। সেই সুযোগে আমি উপস্থিত হলুম গিয়ে মালিনীর কাছে। এ কি, তুমি এই সময় আমার ঘরে? মালিনী, মালিনী, আমি তোমাকে ভালোবাসতাম, আর আর আজও বাসি। তুমি কিনা শেষে বিয়ে করলে ওই ফণীকে। কেন মালিনী, কেন? সেই প্রশ্নের উত্তর কি আমি তোমায় দেব?
এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। মালিনী, আমার একটা কথা শোনো তুমি। আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। তুমি নিজের ভালো চাও তো এক্ষুনি আমার ঘর থেকে বের হও, না হলে কিন্তু। বেশ, আমি চলে যাচ্ছি, তবে আমি কিন্তু আবার তোমার কাছে আসবো মালিনী। আর সেদিন কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতেই হবে মালিনী। ঠাকুর মশাই, সেদিন মালিনীর বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে এসে সিদ্ধান্ত নিলুম যে এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি সুযোগের অপেক্ষায় ছিলুম। একদিন খবর পেলুম যে ফণি রাতে বাড়ি থাকবে না। আমি আমার দুজন বন্ধুকে নিয়ে মালিনীর বাড়ি রাত্রিবেলা যাই। ওকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে শ্মশানের কাছে নিয়ে আমরাকে হত্যা করি। তারপরে দেহটাকে মাটিতে পুঁতে দিই। আপনারা কি করেছেন? একটা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে এইভাবে মেরে ফেললেন? ঠাকুর মশাই, সেদিনের করা সেই পাপের জন্য আমার আজও অনুতাপ হয়। সেদিন মৃত্যুর আগে মালিনী আমাদের অভিশাপ দিয়েছিল যে কালীঘাটের একজন পুরুষকেও সে বাঁচতে দেবে না। কিন্তু এতদিন সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ করে এত বছর পর যে মালিনী এভাবে তার প্রতিশোধ নেবে, তা আমাদের ধারণার বাইরে ছিল ঠাকুর মশাই। আমি আপনার সব কথাই শুনলাম। সত্যি আপনারা যে পাপ করেছেন তার কোনো ক্ষমা হয় না। কিন্তু শুধুমাত্র আপনাদের তিনজনের পাপের কারণে কালীঘাটের বাকি নিরপরাধ মানুষদের ওই পিশাচিনীর হাতে মরতে হবে, তা তো হতে পারে না। এর একটা বিহিত আমাকে করতেই হবে। ঠাকুর মশাই, এখন আপনি আমাদের একমাত্র সহায়। আপনি আমাদের রক্ষে করুন। আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে আপনি যা করতেই বলবেন তাই করব। শুধু আপনি আমাদের প্রাণে বাঁচতে দিন। বেশ, আগামীকাল রাতে আমার সঙ্গে আপনি শ্মশানে যাবেন। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যা বলবেন আমি তাই করব। আর আপনার সেই দুজন বন্ধুকেও সঙ্গে নিয়ে নেবেন যারা মালিনীকে হত্যা করতে আপনাকে সাহায্য করেছিল। ওরা তো আবার কেউ বেঁচে নেই ঠাকুর মশাই। মালিনীর আত্মা ওদের দুজনকে হত্যা করেছে। রয়ে গিয়েছি শুধু আমি। ঠিক আছে, আপনি এখন যান, গিয়ে শুয়ে পড়ুন। ভোর হতে এখন একটু বাকি আছে, আমিও ততক্ষণ একটু বিশ্রাম নিয়ে নিই। ঠিক আছে ঠাকুর মশাই। পরের দিন সকালে আমি গেলাম কালীঘাটের মন্দিরে মাকে দর্শন করতে। সেখানে মন্দিরের চাতালে বসে বিভোর হয়ে মায়ের দিকে তাকিয়ে রয়েছি। ঠিক এমন সময় আমার কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে পিছন ফিরে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বছর দশকের ছোট্ট মেয়ে। তার পরনে লাল পাড় সাদা শাড়ি। সে আমাকে বলল, অত চিন্তা করো না গো, যে কাজে তুমি এখানে এসেছো সেই কাজে তুমি সফল হবেই। আমি অবাক হয়ে বললাম, তুমি কে মা? আমার নাম তারা গো, তারা। কিন্তু তুমি কিভাবে জানলে আমি এখানে কোন কাজে এসেছি? জানি গো জানি, আমি সব জানি। এই না, এই ফুলটা রাখো, এই ফুলটা তোমাকে বিপদে সাহায্য করবে। এই বলে মেয়েটি আমার হাতে একটি জবা ফুল দিল। আমিও সেটা হাতে নিয়ে চোখ বন্ধ করে মাথায় ঠেকিয়ে যেই না মেয়েটির দিকে তাকালাম, দেখি মেয়েটি আর নেই। এমন সময় আমার চোখ পড়ল মেঝের দিকে। দেখলাম সেখানে মেয়েটির পায়ের ছাপ পড়েছে, কিন্তু তার পায়ে তো আলতা ছিল না। তবে আমার আর বুঝতে বাকি রইল না যে স্বয়ং মা কালী আমার কাছে তারা রূপে এসেছিলেন। আমি সেই পায়ের ছাপে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। তারপর আমি ফিরে এলাম বৃদ্ধের বাড়িতে।
ঠাকুর মশাই, তাহলে আজ রাত্রে আমার শ্মশানে যাচ্ছি তো? অবশ্যই আপনি যথা সময় তৈরি হয়ে চলে আসবেন, আর এই মাদুলিটা বেরোনোর আগে আপনার হাতে বেঁধে নেবেন। এই বলে আমি তাকে একটি মাদুলি দিলাম। হ্যাঁ, ঠিক আছে ঠাকুর মশাই। রাতের পথ বৃদ্ধ আর আমি হেঁটে চলেছি শ্মশানের দিকে। শুনুন, শ্মশানের ভিতরে কিন্তু আমাদের অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হতে হবে। আপনি কিন্তু কোনোভাবেই ভয় পাবেন না, তাহলে কিন্তু আপনারই বিপদ। আচ্ছা ঠাকুর মশাই। আমরা শ্মশানে প্রবেশ করলাম। শ্মশানের মাটিতে পা রাখতেই আমাদের শরীরটা যেন কেঁপে উঠল। বৃদ্ধ একটু ভয় পেয়ে বললেন, এটা কি হলো ঠাকুর মশাই? আপনাকে তো আমি আগেই বলেছিলাম এখানে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হবেন আপনি, কিন্তু যাই ঘটে যাক আপনি কিন্তু ভয় পাবেন না। আমরা শ্মশানের আরো গভীরে এলাম। ঠিক এমন সময় শুনতে পেলাম সেই নারী কণ্ঠের পৈশাচিক হাসি। বাহ তারানাথ, আজ তুই এই শয়তানটাকে সঙ্গে করে নিয়ে এসেছিস। তুই তো আমার কাজটা সহজ করে দিলি। আজ ওকে আমি শেষ করব। আমাকে ক্ষমা করে দাও মালিনী। আমি জানি আমার পাপের কোনো ক্ষমা হয় না, তবুও আমি তোমার পায়ে পড়ি, দয়া করো, আমার উপর দয়া করো, আমায় বাঁচতে দাও। বাঁচতে দেব তোর মতো শয়তানকে? সেদিন তোরা আমাকে বাঁচতে দিয়েছিলি। আমিও তো সেদিন তোদের পায়ে ধরে কত কেঁদেছিলাম, কত মিনতি করেছিলাম, কিন্তু আমার সেই কান্না তোদের কানে পৌঁছয়নি। তোরা আমাকে শেষ করে দিলি, তাই আমিও আজ তোকে শেষ করব। তোর সেই দুই বন্ধুকে তো আমি আগেই তাদের পাপের শাস্তি দিয়েছি, আজ তোকে দেব। আমি দেখলাম আমাদের সামনে এসে হাজির হয়েছে সেই পিশাচিনী। সে গর্জন করতে করতে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। বৃদ্ধ চিৎকার করে বললেন, ঠাকুর মশাই, আমাকে বাঁচান, বাঁচান আমায়। ভয় পাবেন না, আপনার হাতে আমার দেওয়া সেই মাদুলিটি আছে, ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। না ঠাকুর মশাই, সেই মাদুলিটা তো আমি পড়তে ভুলে গিয়েছিলুম। কি বলছেন আপনি? আপনি জানেন না আপনি কত বড় ভুল করেছেন। আমি জানি না আমি আজ আপনাকে আর বাঁচাতে পারবো কিনা। দয়া করুন ঠাকুর মশাই, আমাকে বাঁচান। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না শয়তান। আজ রাতই তোর জীবনের শেষ রাত। বৃদ্ধকে নিয়ে এলে যে ওনার সঙ্গে এমন কিছু ঘটবে সেটা আমি আগেই জানতাম, তবুও আমি তাকে মাদুলিটা দিয়েছিলাম, কিন্তু পাপ যে তার বাপকেও ছাড়ে না, তাই সে মাদুলি হাতে বাঁধতেই ভুলে গিয়েছিল। আমি দেখলাম সেই পিশাচিনী তার বিভৎস দুটো হাত দিয়ে বৃদ্ধের গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে ধরেছে। এক মুহূর্ত পরেই বৃদ্ধের নিথর দেহটা টুপ করে খসে পড়ল মাটিতে। বড় শান্তি পেলাম আজ, বড় শান্তি। এবার আমি আমার সঙ্গে আনা তারার দেওয়া সেই ফুলটা ঝুলি থেকে বের করলাম। তারপরে এগিয়ে গিয়ে সেটা স্পর্শ করলাম ওই পিশাচিনীর গায়ে। পিশাচিনী একটা প্রচণ্ড আর্তনাদ করে কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। পরের দিন সকালে আমি কালীঘাটের মন্দিরে গিয়ে মাকে দর্শন করে ফিরে এসেছিলাম বাড়িতে। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই থামলেন। হঠাৎ কিশোরী বলে উঠল, সত্যিই ঠাকুরমশাই, আপনি যে এত ভালো গল্প বানাতে পারেন তা তো জানতামই না। কি এগুলো তোমাদের বানানো গল্প বলে মনে হচ্ছে? তাহলে আসো কেন এই সব বানানো গল্প শুনতে?
পরিস্থিতি সামাল দিতে আমি তাড়াতাড়ি বললাম, ঠাকুর মশাই, আপনি ছাড়ুন তো ওর কথা। ও কি বলতে কি বলে, আজ অনেক রাত হয়ে গেল, আমরা এবার আসি। এই বলে আমরা ঠাকুর মশাইকে প্রণাম করে নিজেদের বাড়ির পথ ধরলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।